হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। এই মুহূর্তে বর্ষারও একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরের এক কোনায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি। একটু ব্যথা পেয়েছে কি সে? মিউ মিউ আওয়াজ তোলে, এদিক সেদিক ছোটাছুটি করছে। সেই দিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্ত আবরার কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটা কি বুঝলো তাকে চোখ রাগানো হলো? সে গুটি গুটি পায়ে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ল। সিয়াম নাকের পাটাতন ফুলিয়ে ফুসফুস করে যাচ্ছে সাপের মতো, যেন এই মুহূর্তে হামলে পড়বে আবরারের উপর। ছবল দিয়ে ধ্বংস করে দেবে এই মানবটিকে, ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয়। অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে। আমান ফ্লোর হতে পা ছড়িয়ে বসে পড়ে। কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে বলে ওঠে, জানি না, আমি কিছুতে মানব না। এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে, তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আমানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়। চোখ পাকিয়ে বলে, রাবিশ, কথা বলবেন না। আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, আর শালা তুই বলছিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা হব। চুপসে যায় আহাদ। কাচুমুচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খোলে সিয়াম। গটগট পায়ে এগিয়ে আবরার পাশে বসে। তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে, কি বলছিস তুই এসব? কবে বিয়ে করলি? 6 বছর হলে একসাথেই তো আছি, কোনো বালচাল তো দেখলাম না। কৈফত দেওয়ার প্রয়োজন বোধ করল না আবরার, বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে। আগের জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা ফিরিয়ে দেয় সিয়াম। আবরার ফের মনোযোগী হয়ে ফেলে ফোনে, যেন আশেপাশে কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যে কথা বলে না আবরার। তাহলে মেয়েটিকে বিয়ে কবে করলো? মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে। আহাদ ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়। এই মুহূর্তে তাকে যেতে হবে। তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে। হাসছি, হ্যাঁ, কালকে আবরারের ক্লাস নেব। বিয়ের ভুল ছোটাবো খাওয়ার হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে। শুধু রয়ে যায় সিয়াম। সে আবরার সাথেই থাকে। সকলে যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার। ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমেই দরজা আটকায়, পরপরই খুলে ফেলে পরনে থাকা সাদা রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টে বেশ সমস্যা করছিল। সিয়াম এখনো তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে, ততক্ষণে সে দৃষ্টি সরাবে না, এটা জানা আছে আবরারের। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি 1015 সাল ছিল। ওই মেয়েটার আম্মু মারা যায়। তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করেছিল আমাকে দিয়ে। ব্যাস। সিয়ামের কপালে ভাঁজ পড়ে। মানে কি? সে অনেক 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 আগের বিয়ে। আবরার নিজে বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো। সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরার পাশে বসে পড়ে। গালে হাত দিয়ে বলে, আই গেস মেয়েটিকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিতে চাস। খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবাব দেয়, ইটস নান অফ ইউর বিজনেস। দূর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না? দেখ ভাই, তাকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা পুতুল সে, তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই।
ভাই আমাকে ওকে দিয়ে দে, আই প্রমিস বুকের ভেতর আগলে রাখবো, ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার, একটু বিচলিত হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এটুকু বুঝেছে আবরার মেয়েটিকে 0% পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই তোর তখন লজ্জা লাগলো না এইটুকুনি মেয়েকে বিয়ে করতে? তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করবো আমি, হাজতে পড়বো, জেলে ভাত খাওয়াবো। বেশ জোরেই কথাগুলো বলেছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে। খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন থানায় করে আসি মামলা। শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার পানে। সদ্য গোসল করেছে বোধহয়, লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে, ভীষণ স্নিগ্ধ লাগছে। সিয়াম হাঁ করে খানিকক্ষণ তাকিয়ে থাকে, চোখের পলক পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে, আর মনে বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি আদ্রিতা, ঠিক যেন পড়ে। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকলো না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লোক কোথাকার, বাড়িতে একটা নাদুস নুদুস ছোট মেয়ে আছে, তারপরেও খালি গায়ে আছে, চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর। কি চাই এখানে? নড়চড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি। সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আস্তে আস্তে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়, একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম থেকে বের হওয়া যাবে না। এখানে সেখানে গুড়গুড় করা যাবে না। ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আলো, এখন কে বাঁচাবে? ভয়াতক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে, ইশারায় বলে, আমাকে বাঁচাও। সিয়াম ইশারায় বোঝায়। আমি কিছু করতে পারবো না। আদ্রিতা আবার টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে ঋণী নিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি। আমাকে মেরে ফেলবেন না প্লিজ, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বারণ। আবরা ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়াম এবার একটু সাহস পেল বোধহয়, এক পায়ে এগিয়ে এসে বলে, আবরা কি করছিস তুই? ধরছিস কেন ওকে? আবরা চোখ পাকিয়ে তাকায় সিয়ামের মুখ পানে, আঙুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায়, এই মাথা নিচু করে ফেলে। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আবরার টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে, করছেনটা কি? টানাটানি করছেন কেন? এটা কিন্তু ঠিক নয়। মা আসুক বাড়িতে, আমি বলে দেবো সবটা। ননস্টপ বকবক করতে থাকে আদ্রিতা, কিন্তু থামাতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দ কক্ষে, ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতরে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পায়ে এবং হাতের কোণে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়তারা চালাচ্ছে আবরার। ছোট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবার্ড, আর কক্ষের সাথে ছোট্ট একটা বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম,
তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নিড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরে বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথি আপুর সাথে ঝগড়া করতে পারতো, তুহিন ভাই আজকেই মেনে দিত। বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটিকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে, আর রাত বাড়ার সাথে সাথেই বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের শও ছিল না। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে, আর এখানে শীত মানা যায়। বান্দায় যেন শীতটা একটু বেশি। সে শীতকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই। ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেনব্রোর মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। এদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতিমধ্যেই দুবার ডেকেছে, সাড়া দেয়নি সে। আর প্রতিজ্ঞা করেছে সাড়া দেবেও না। একটু বেশি কষ্ট পেয়েছে কিনা, এমনটা কেন করবে? তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না। হবে না ওই পার্সেন্ট পুরুষের মুখোমুখি। দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বান্ধায় কাটিয়ে দেবে। ব্যাস, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের। সেই জোরে ধরেই টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যেই বন্ধুরা মিলে হরেক রকমের রান্নাবান্না আয়োজন করে। সিয়াম টমেটোর সস এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বকবক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আপনার অবশ্য সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না, ইতিমধ্যেই গোটা বাড়িটা দুইবার চক্কর দিয়ে ফেলেছে। তারপরেও আদ্রিতাকে না পেয়ে হতাশছে। কোথায় গেল তার মাম্মাম? অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুরিখানা নামিয়ে টি শার্টে হাত মুছে নেয়। অতপর হাঁটু মুড়ে বসে কোলে তোলে অ্যানিকে। নরম তুলতুলের শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায়, কোথায় গিয়েছিলে তুমি? তোমার বিরহে আমি আধমারা হয়ে যাচ্ছিলাম। বেড়াল ছানাটি বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না, তারপরে আবার চুমু। সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে। মিমিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে, তবে সিয়াম ছাড়ে না, বরং আরও একখানে চুমু খেয়ে বলে, ওরে শালা, কোলে থাক, তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, বড় টমেটো 1 পিস কেটেছি, বাকিগুলো তুই কেটে নিস। আমি আদ্রিকে ডেকে আনি, ঠিক আছে? বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারে কোনো ভাবান্তর হয় না। সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে, যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দেবেন না। মা আর শাশুড়ি কি এক হলো? মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখেছে। 5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুরাই গিয়েছিল। সিয়াম 3 রাত্রি হাসপাতালে কাটিয়েছে। এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ডাইনিং রুমের সোফায় বসে আছে অহনা, তার কোলে ছোট্ট ছানাটি যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারে রান্না করা গরুর মাংস ভুনা খিচুড়ি খাওয়া বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। দুবার টোকা দেয়, কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম স্বরে বলে, আদ্রি অহনা এসেছে তার সানা নিয়ে। কি যে কিউট, তুমি কোলে নেবে?
অভিমানী আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রিতা সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকতো, বাবুকে কোলে নিত। এর জন্য বকা কম খেতে হয়নি তাকে। আর আজকে নিজের বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কিনা তাকে কোলে নেবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না। সিয়াম কখনো মিথ্যা বলে না, সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যনাথ বালু বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে। সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। অ্যানি আদ্রিতাকে দেখতে পেয়েই মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়, মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ডাইনিং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড় আশা ছিল তার, আবরার এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে। অহনা জিজ্ঞাসা করবে, কেমন আছিস? কিন্তু সেসব কিছুই হয় না। পাশান আবরার বোন ভাগনাকে এড়িয়ে নিজের কক্ষে পানে অগ্রসর হয়। আঁখি পল্লব ভিজে ওঠে অহনার। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের দু ভাই বোনের মধ্যে? অনেক ভেবে বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরার তো ছোট থেকেই এমন। বাবা মা বোন কারো প্রতিই তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে। বাবুর পানে তাকিয়ে একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি আদ্রিতা, চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে। ওয়ালাইকুম আসসালাম, চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে দিবেন? আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতা। একটু পরপর চুমু খাচ্ছে বাবুর মাথায়, হাতে গালে নাকে, এবং খিলখিল করে হেসে উঠছে। অ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মুনিপকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড় ক্লান্ত লাগছে তার, একটু রেস্ট নেবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকে দিয়ে গেছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালো লাগছিল এতক্ষণ, তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে দুই হাত দিয়ে ধরেই রেখেছে, একদম ছোট এবং তুলতুলে। যদি পড়ে যায়, সাবধানে মার নেই। অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো একটু চুলকে দিতে বলতে পারতো। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এরাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে, শুটবুট পরে চুলটুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে, যেন বলিউড হিরো আবরার তাসনিন। অবশ্য হিরোদের মতোই দেখায় তাকে, খালি ও একটু ঠোঁটের সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা, বিড়বিড় করে বলে, শালা কোথাকার, ভাবখানা ধরে কি যেন রাজপুত্র কোন রাজ্যের। ওরে গোলামের পুত, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতেই একখানা কথা মাথায় আসে, এই শালাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া যাক। বেমালুম ভুলেই গিয়েছে খানিক্ষণ আগে এই পাষাণ লোকটা তাকে রুম বন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা, তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থমকে যায়, ভুরু কুচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চিনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে 4টা, জামার ফাঁক দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়, চিনেন না? ইডিয়েট। আবরা দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে।
চিন্তিত হয় আদ্রিতা। অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম হচ্ছে ইডিয়েট।